যে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের হাতে কেন এই বিশেষ ধরনের লাঠি। তো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের হাতে একটি বিশেষ ধরনের লাঠি রয়েছে। তো সেনাপ্রধান কেন সব সময় এই বিশেষ ধরনের লাঠি নিয়ে ঘোরেন? অনেকেই ভাবছেন এটা কি তিনি তার আত্মরক্ষার জন্য ব্যবহার করেন। একের পর এক চমক লাগানো, তাক লাগানো জিনিস বানানো শুরু করেছে। আন্তর্জাতিক মার্কেটে যে পরিমাণ চাহিদা তৈরি হয়েছে, তথ্যসূত্র বলছে পৃথিবীর প্রায় 50টি দেশ সবচেয়ে বেশি যে জিনিসটা কেনার জন্য আবেদন করে রেখেছে, আগামী 8-10 বছরেও এগুলো সাপ্লাই করতে কষ্ট হবে। সেই জিনিসটার নাম হচ্ছে, আমরা যখন গলা ধাক্কা দিয়ে ডক্টর ইউনূসকে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে নতুনভাবে নির্বাচন করে রাষ্ট্রীয় ক্ষমতা আসতে চাচ্ছি, তখন ইউনূসকে হাতছানি দিয়ে ডাকছে জাতিসংঘের মহাসচিব হওয়ার জন্য। ডক্টর ইউনূস হচ্ছে না আগামী জাতিসংঘের মহাসচিব। জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফরে শেষ পর্যন্ত যা ঘটল, বিএনপি তাতে অবাক, বিএনপি হতাশ, বিএনপি মাইন্ডকে চিপায় করেছে, বিএনপির পাশে আছে এখন ভারত, চীনও নাই। জেনারেল ইকবালের গোপন খবরের রহস্য দুর্দান্ত খেলে দিলেন জাতিসংঘ মহাসচিব। আগামীকাল রক্ষা পেল, আখেরে সারা বাংলাদেশে আপনার অফিস দখল করে নেব। আমি বলছি নিব, আজ হোক কাল হোক, আমি নিবই। আমি শুধু সিবিবির পুরানা পল্টন না, সারা দেশের সিবিবির অফিস আমি দখল করে নিব। আমি কয়ে দিলাম তো, আমি হঠাৎ কোনো কাজ করি না। আগাম ঘোষণা দিয়ে রাখলাম, হাড্ডি ঘুরে করে দেবো শালা ইন্ডিয়ান দালালের বাচ্চা। বাংলাদেশের ডিপ স্টেটের সাথে পিনাকিদা আর ইলিয়াস হোসেন সাহেবের ভালো সম্পর্ক, গভীর সম্পর্ক আছে। সরকার যাহা করিতে পারে না তাহা ওনাদের দিয়ে করায়, হাসিনার নোবেল পুরস্কারের মোহে দেশের সর্বনাশ। যে হাসিনা দুটা ঘটনা ঘটেছিল, প্রথম পর্যায়ে সেই শান্তি চুক্তি, পার্বত্য শান্তি চুক্তি, আর দ্বিতীয়টা ছিল হচ্ছে আপনার ফাহাদ হত্যার রায় কি হয়েছে, 20 জনের ফাঁসি হয়েছে, 5 জনের সম্মত যাবজ্জীবন হয়েছে। এখান থেকে বর্তমানে যারা রাজনীতিতে আছেন খুব বেপরোয়া আচরণ করতেছেন। বি কেয়ারফুল, লার্ন সামথিং আউট অফ ইট। সারা জীবন জেলের ভিতরে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের হাতে সব সময় বন্দুক বা পিস্তল না থেকে লাঠি থাকে কেন? এমন একটি নিউজ বর্তমান বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ছে। কেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের কাছে বন্দুক বা গুলি না থেকে লাঠি থাকে কেন? এইবার এই বিষয় নিয়ে আমরা পর্যালোচনা এবং তদন্ত করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিক তুলে ধরবো। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে আজকের ভিডিওতে জানতে পারবেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে নিয়ে এমন কিছু অজানা গোপন তথ্য, যা জানলে আপনিও ইতিমধ্যে অবাক হতে বাধ্য। সেই সাথে আরো জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। যে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের হাতে কেন এই বিশেষ ধরনের লাঠি। তো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের হাতে একটি বিশেষ ধরনের লাঠি রয়েছে। তো সেনাপ্রধান কেন সব সময় এই বিশেষ ধরনের লাঠি নিয়ে ঘোরেন? অনেকেই ভাবছেন এটা কি তিনি তার আত্মরক্ষার জন্য ব্যবহার করেন, নাকি কাউকে সামনে পেলে তিনি এটা দিয়ে আঘাত করবেন। তো বিষয়টি আসলে এমন নয়। তো সেনাপ্রধান যে বিশেষ ধরনের লাঠি ব্যবহার করেন এর বিশেষ নাম রয়েছে, এটাকে বিভিন্ন নামে ডাকা হয়। তার মধ্যে অন্যতম হলো সোয়াগার স্টিক, কমান্ড ব্যাটন, মালাকা কেন বা শুধুমাত্র স্টাফ ব্যাটন। বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা যেমন ব্রিগেডিয়ার জেনারেল, মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল এবং জেনারেল, এ সকল কর্মকর্তারা এই বিশেষ ধরনের লাঠি ব্যবহার করেন। শুধু তাই নয়, সেনাবাহিনীর কর্নেল এবং লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার কর্মকর্তারাও এই বিশেষ ধরনের লাঠি ব্যবহার করেন। বিশেষ করে সেনাবাহিনীর যারা কোনো একটি ব্যাটালিয়নকে নেতৃত্ব দেন, সেই লেফটেন্যান্ট কর্নেল তার হাতে এই বিশেষ ধরনের লাঠি দেখা যায়। যেমন বর্ডার গার্ড বাংলাদেশে কোনো একটি ব্যাটালিয়নকে যারা নেতৃত্ব দেন, তারা হলেন সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার। তো তাদের হাতে এই বিশেষ ধরনের লাঠি আপনারা দেখতে পারবেন। আর সেনাবাহিনীর কর্নেল পদমর্যাদার কর্মকর্তা যারা কোনো একটি রেজিমেন্টকে নেতৃত্ব দেন, তার হাতেও এই বিশেষ ধরনের লাঠি দেখা যায়। তবে এই লাঠি সব থেকে বেশি ব্যবহার করেন সেনাবাহিনীর জেনারেল অফিসার কর্মকর্তারা, অর্থাৎ ব্রিগেডিয়ার জেনারেল যারা কোনো একটি ব্রিগেডকে নেতৃত্ব দেন, মেজর জেনারেল যারা কোনো একটি ডিভিশনকে নেতৃত্ব দেন, লেফটেন্যান্ট জেনারেল আর জেনারেল অর্থাৎ সেনাপ্রধান এই বিশেষ ধরনের লাঠি ব্যবহার করেন। তো সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের এই বিশেষ ধরনের লাঠি ব্যবহার করার ইতিহাস অনেক পুরাতন। এটা প্রাচীন মিশর এবং রোমান সাম্রাজ্যের সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের হাতে বিশেষ ধরনের লাঠি দেখা যেত, যেটা মধ্যযুগীয় বিভিন্ন দেশের সেনাবাহিনীরাও এই বিশেষ ধরনের লাঠি ব্যবহার করত।
পরবর্তীতে অষ্টাদশ এবং ঊনবিংশ শতাব্দীতে ব্রিটিশ আর্মি এবং ফ্রেঞ্চ আর্মির উচ্চপদস্থ কর্মকর্তারা এই বিশেষ ধরনের লাঠি ব্যবহার করতেন। বাংলাদেশ, ভারত, পাকিস্তান যেহেতু ব্রিটিশ শাসনের অংশ ছিল, আর পরবর্তীতে সে ব্রিটিশ অনুকরণে এখনও বাংলাদেশ সেনাবাহিনী, ভারতীয় সেনাবাহিনী এবং পাকিস্তান সেনাবাহিনীতে এই লাঠি ব্যবহার করার প্রচলন রয়েছে। তো আপনারা দেখুন, পাকিস্তান সেনাপ্রধানের হাতেও এই সেম ধরনের লাঠি, আর ভারতীয় সেনাবাহিনী প্রধানের হাতেও এই বিশেষ ধরনের লাঠি রয়েছে। তো এই বিশেষ ধরনের লাঠি সেনাপ্রধানরা কিন্তু সব সময় ব্যবহার করেন না। বিশেষ করে এটা সেনাবাহিনীর অফিসিয়াল কোনো মিটিং হলে বা সেনাপ্রধান যখন কোনো একটি ক্যান্টনমেন্ট, কোনো একটি ব্রিগেড, রেজিমেন্ট বা ডিভিশন ভিজিট করেন, তখন তিনি তার হাতে এই বিশেষ লাঠি ব্যবহার করেন। বা তিনি যখন সেনাপ্রধান হিসাবে কোনো একটি সফরে যান, তখনও তার হাতে এই বিশেষ ধরনের লাঠি দেখা যায়। কুচকাওয়াজ অনুষ্ঠানে, স্বাধীনতা বিজয় দিবসে যখন কুচকাওয়াজ হয়, বা সেনাবাহিনীর বিভিন্ন কোর্সে যখন পুরস্কার বিতরণী বা সার্টিফিকেট দেওয়া হয়, তখনও সেনাপ্রধানের হাতে এই বিশেষ লাঠি দেখা যায়। আর সেনাপ্রধান যখন শপথ গ্রহণ করেন, তখন তিনি হাতে এই বিশেষ ধরনের লাঠি ব্যবহার করেন। তো দর্শক মণ্ডলী, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে সেনাপ্রধান কেন এই বিশেষ ধরনের লাঠি ব্যবহার করেন। তো এটা তার আত্মরক্ষা বা কাউকে মারার জন্য তিনি আসলে ব্যবহার করেন না। এটা সেনাবাহিনীর একটা ট্রেডিশন। বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তান বা কমনওয়েলথভুক্ত দেশগুলো এই ব্রিটিশদের অনুকরণে এই বিশেষ ধরনের লাঠি ব্যবহার করে। তো সেনাপ্রধানের এই বিশেষ ধরনের লাঠি ব্যবহার সম্পর্কে আপনাদের কি অভিমত অবশ্যই কমেন্টে জানান। ওই যে মহাসচিব জাতিসংঘের, উনি দুইটা প্যাকেজের কথা বলছে। ডক্টর ইউনূস প্যাকেজ দিচ্ছেন, এই প্যাকেজ সেই প্যাকেজ। ভাই, এই প্যাকেজে কাজ হবে না। কি আন্দোলনে যাবে? সেটা হলো যে নির্বাচন চাই। ডিসেম্বর বলছো, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে। একদিন এদিক সেদিক যাইব, গদি থেকে ধাক্কা দিয়ে সরাইয়া দেবো। এমনি তো কথা বলা শুরু হয়ে গেছে। ওনারা বলার চেষ্টা করতেছে। বলার চেষ্টা মানে কি? গতকালকে দেখলাম একদম সরাসরি বলছে, আপনি যে কতটুকু পারবেন 7 মাসে দেশের মানুষ বুঝে গেছে। কতটুকু যে সংস্কার করবেন এটাও দেশের মানুষ বুঝে গেছে। কাজে প্লিজ আর সময় নষ্ট করেন না, মানুষের টাকা পয়সার অপচয় করেন না। আপনি এবার বিদায় হন ভাই। এনাফ ইজ এনাফ। আমি মনে করি এনাফ ইজ এনাফ। আপনি পারছেন না। এই ঈদের পরে দেখবেন দুইটা দল মাঠ দখল করার জন্য কিভাবে মুখোমুখি হয়। হ্যাঁ, যুদ্ধ হবে। আর এই মাঠ যার দখলে যাবে সেই নির্বাচনে জিতবে, এটা মাথায় রাখেন। মাঠ দখল চলবে এখন। জোর যার মুল্লুক তার। এই দেশের রাজনীতি হয়ে গেছে এরকম, যে যেমন তার সাথে তেমন। হ্যাঁ, তেমনই হইতে হবে। সেই রাজনীতি আসতেছে ঈদের পরেই শুরু হবে আসল খেলা। আসসালামু আলাইকুম। জাতিসংঘের মহাসচিব তো চলে গেলেন, এখন দেশের রাজনীতি শুরু হবে। যাওয়ার আগে উনি কি করে গেলেন, কেন আসলেন, একটু আসেন 2 মিনিট আলাপ করি। চিটাগাং যখন গেলেন, উনি রোজা রাখলেন, পাঞ্জাবি পরলেন, সাদা পাঞ্জাবি। উনি কেন আসছিলেন? উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা আমরা বুঝবো আমাদের ইউনূস স্যারের ভাষণে। উনি যে চিটাগাঙ্গা ভাষণ দিছে না, ওই চিটাগাঙ্গা ভাষণের মধ্যে 2টা লাইন আছে। ওই 2টা লাইনই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। উনি চিটাগাঙ্গা ভাষায় বলতেছিলেন যে আমরা তো ঈদের সময় 2 ঈদে আর কি, কোরবানি ঈদে, রোজার ঈদে দেশে আসি এবং আইসা আমরা আমাদের মা বাবার কবর জিয়ারত করতে যাই, দাদা দাদির কবর জিয়ারত করতে যাই। কিন্তু আপনাদের ঈদ আসে জীবনে, রোজার ঈদ, কোরবানি ঈদ, সব ঈদই আপনাদেরকে ক্যাম্পের মধ্যেই কাটাইতে হয়। যেহেতু আপনারা নিজের ভিটা বাড়ি ছাড়া বাপদাদার জমিন থেকে আমাদের দেশে চলে আসছেন, নিজের ভিটা বাড়ি ছাড়া চলে আসছেন।
ঈদের সময় আপনারা আপনাদের মা বাবার কবরে যাইতে পারেন না, দাদা দাদির কবরে যাইতে পারেন না, কিন্তু আমি আশা করি আমি একজনকে সাথে নিয়ে আইছি, উনাকে আপনারা চিনেন, উনি আজকে রোজা রাখছে আপনাদের জন্য, মানে মহাসচিবের কথা বলছে, উনাকে সাথে নিয়ে আমি কথা দিতেছি আগামী ঈদে, মানে আগামী যে ঈদ আসতেছে সেই ঈদে যেন আপনারা আপনাদের মা বাবার কবর জিয়ারত করতে পারেন, দাদা দাদির কবর জিয়ারত করতে পারেন, নিজের জমিনে ফিরত যাইতে পারেন, নিজের ভিটাতে ফিরত যাইতে পারেন, আমি সে ব্যবস্থা করব, এরকম একটা আশ্বাস দিছে। এই স্বপ্নটা যে দেখাইলো এখানে 12 লক্ষ লোক, তাদেরকে এটা কি মিথ্যা স্বপ্ন? না, একদম মিথ্যা স্বপ্ন না, অনেক বড় উদ্দেশ্যে এই সফর আজকে, এই রোজা রাখা, এবং এই যে সবার সাথে চিটাঙ্গা ভাষায় কথা বললো, এটারও একটা বিরাট গুরুত্ব আছে ভাই, বিরাট গুরুত্ব আছে। ওনাদেরকে ওনাদের দেশে পাঠাবে, আর ওনাদের দেশে পাঠানো মানে কি জানেন তো, বিরাট শান্তির একটা ব্যাপার, 12 লক্ষ মানুষের জীবনে শান্তি আইনা দেওয়ার ব্যাপার। এটা কোথায় গিয়া পৌঁছাইবে এটা মাথায় রাখেন। আবার একটা শান্তির জন্য পুরস্কার চলে আসতে পারে। যে রোহিঙ্গাকে নিয়ে স্বপ্ন দেখছিল শান্তির পুরস্কার পাওয়ার, কোন একজন যে চাইছিল ওই যে টুপ করে ডুবাই দিবে পদ্মা সেতু থেকে, উনি কিন্তু আবার শান্তির পুরস্কার পাইতে পারে যদি আগামী ঈদের আগে তাদের ভিটা বাড়িতে পৌঁছায় দিতে পারে। খুবই গুরুত্ব সহকারে আমি নিছি, কারণ উনি ভুলভাল স্বপ্ন দেখাবার মানুষ না। আর কি কাজ করলো মহাসচিব? ঢাকায় একটা আয়োজন করলো, এটা একটা ইফতার পার্টি ছিল কিনা আমি জানি না, কিন্তু সব দলকে ডাকছিল। এটা কিন্তু সরকারি ভাবে না, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের না, কিন্তু মহাসচিব নিজেই, জানি না কারা খরচ বহন করছে। এখানে তো মনে করেন জাতিসংঘের একটা টিম আছে, ওনাদের অফিস আছে, ওনারা নিজেরাই খরচ বহন করছে, সব দলকে ডাকছে না, না সব দলকে ডাকে নাই, গুরুত্বপূর্ণ কিছু মানুষকে ডাকছে, কিছু দলের নেতাদের ডাকছে। এর মধ্যে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কি আমাদের কাছে? বিএনপি। সোজা কথা ভাই, বিএনপি ওনারাও গেছিলেন, কিন্তু ওনারা বাইরে আসার পর সমস্ত সাংবাদিক মির্জা ফখরুল সাহেবকে ঘিরা ধরছে, পাশে সালাউদ্দিন আহমেদ সাহেব ছিলেন। আরে সালাউদ্দিন আহমেদের চেহারাটার দিকে তাকায় ছিলাম আমি, হ্যাঁ কথা বলতেছিল ফখরুল সাহেব, কিন্তু আমি ওনার চেহারার দিকে তাকায় ছিলাম, ওনার মুখে হাসি ছিল না। ওপেন ফিল্ডে যারা রাজনীতি করেন মুখে সবসময় হাসি ধরে রাখবেন ভাই, সবসময় হাসি ধরে রাখবেন, দরকার আছে, নাইলে মনোবল ভাঙা যায় দলের, ওই যে মাঠ কর্মীদের, তাদের নেতার মুখে হাসি না দেখলে। যাই হোক, মির্জা ফখরুল সাহেব এখানে বলছে যে সাংবাদিকরা জিজ্ঞাসা করছে কি আলাপ হইলো, উনি এক কথায় বুঝাইছে, কি আলাপ হয়েছে বুঝে নাই। আসলে এই গোল টেবিলটার আমি ঠিক বুঝিনি আর কি। আসলে এই গোল টেবিলটার আমি ঠিক বুঝিনি আর কি। কি আলাপ হয়েছে বুঝে নাই, তার মানে কি জানেন, এই আলাপটা ওনার পক্ষে যায় নাই, এটাই স্বাভাবিক, ওনার পক্ষে যায় নাই। ওইখানে যেটুক শুনছি আমি, উনি না ওই যে মহাসচিব জাতিসংঘের, উনি 2টা প্যাকেজের কথা বলছে, মানে সরকারের মনের কথা বলছে। আর জাতিসংঘে যে সরকারের সঙ্গে আছে এটা তো আমরা আগেই বুঝা ফেলাইছি। কারণ কি জানেন, ওই যে ফ্যাসিবাদ সরকারের বিচারের যে নথিপত্র এখন তো জাতিসংঘের হাতে, ওইখানে কিন্তু একটা কথা বলছিল যে এই দেশের সিস্টেমটাই খুব খারাপ, এই সিস্টেমে একটা ফ্যাসিবাদ জন্ম নিতেই পারে, এই সিস্টেম চেঞ্জ করতে হবে, যার জন্য কিন্তু সংস্কারের কথাটা আসছে। এই সিস্টেম রাইখা আবার যদি নির্বাচন দিতে যায় তাহলে আবার ফ্যাসিবাদ জন্ম নিতে পারে, তার মানে আগে সিস্টেম চেঞ্জ করতে হবে। যাই হোক, ওই যে 2টা প্যাকেজের কথা বলছে, একটা ছোট্ট প্যাকেজ, একটা বড় প্যাকেজ, কোনটা নিবেন? যদি বড় প্যাকেজটা নেন
নির্বাচন চলে যাবে 6 মাস পিছনে, মানে জুনের দিকে চলে যাবে 2026-এর। আর যদি ছোট প্যাকেজটা নেন তাহলে এই ডিসেম্বরেই নির্বাচন হয়ে যাবে। মনে হয় এই ধরনের কোনো কথা বলছে, হয়তো বা আরেকটু বুঝাইছে, যেটা যে নির্বাচন করেন আর যাই করেন আগে আপনাদের সিস্টেম চেঞ্জ করতে হবে। তার মানে সংস্কারের দিকে জোর দিছে এবং বুঝাইতে চাইছে। কারণ কি জানেন, মোহাম্মদ ইউনূস স্যার তো বুঝাইতে বুঝাইতে কাহিল হয়ে গেছে। এখন ওনারে দিয়া বুঝাইবার চেষ্টা করছে যে আপনারা নির্বাচনের আগে সংস্কারটা কইরা নেন, না হলে কিন্তু এই দেশ আগাবে না। এটা বোধহয় ঠিক মতো নিতে পারে নাই, যার জন্য বলছে যে না আমি ঠিক বুঝি নাই কেন ডাকলো। হ্যাঁ, কেন ডাকছে ভাই? ডাকছে মুলাকাত করার জন্য, একটা কথাবার্তা আদান প্রদান করার জন্য। ওনাদের কথা তো ঠিকই বুঝছেন। যাই হোক, এবার আসল কথায় আসি। পৃথিবীর সব দেশেই কিন্তু দুইটা দল থাকে, এক দল ক্ষমতা যায় আর এক দল বিরোধী দল থাকে। এই দুইটা দলই সবসময় নির্বাচন করে, একবার ইনি করেন একবার ইনি করেন, একবার ইনি পাস করেন একবার ইনি ফেল করেন, আবার ইনি ফেল করলে ইনি পাস করেন। এভাবেই দুইটা দল চলে। আমাদের দেশে তৃতীয় দল একটা আসতে চাইছিল এরশাদ সাহেবের কান্ধে ভর কইরা, মানে যে লাঙ্গল কান্ধে নেয় না, ওই লাঙ্গল কান্ধে নিয়ে আসতে চাইছিল, কিন্তু উনি জমিন চাষ করতে গিয়ে আরো অনেক কিছু চাষ কইরা ফেলাইছে। উনি কেন জানি সবকিছু ওনার বিবেক বুদ্ধি সবকিছু বন্ধক রাইখা দিছিল ভারতের সিন্ধুকে। ওইখানে বন্ধক রাইখা রাজনীতি করতে গিয়ে আগাইতে পারে নাই, মানে তৃতীয় দল দাঁড়াইতে পারে নাই। আগের মতোই বিএনপি নাইলে আওয়ামী লীগ, আওয়ামী লীগ নাইলে বিএনপি, এটাই রয়ে গেছে। খুবই ভালো কথা। এখন গত 54 বছর আমরা কি রাজনীতি দেখছি? স্বাধীনতার পক্ষে বিপক্ষে, পক্ষে বিপক্ষে, এই রাজনীতি কিন্তু দেখা আসছি। 5ই আগস্টের পরে কি রাজনীতি আসলো ওইটা কিন্তু এখন বেশি হিট না, মানে ফ্লপ যাইতাছে। স্বাধীনতার পক্ষে বিপক্ষে, রাজাকার আলবদর ওগুলা খাওয়াইতে পারতাছে না, কিন্তু এখানে আরেকটা রাজনীতি চলে আসছে, এইটাও পক্ষে বিপক্ষে। সেটা হলো ফ্যাসিবাদের পক্ষে কারা আর বিপক্ষে কারা। এরকম একটা প্রশ্ন দাঁড়ায় গেছে যে ফ্যাসিবাদে কারা সহযোগিতা করতে চায় বা ফ্যাসিবাদকে নিয়ে কারা রাজনীতি করতে চায়, আগামী নির্বাচন করতে চায়, আর ফ্যাসিবাদ ছাড়া, ফ্যাসিবাদকে বাদ দিয়া কারা রাজনীতি করতে চায়। এরকম দুইটা দল দাঁড়াইছে। কিন্তু এখন কিন্তু তারা বলতে পারবেন না যে আওয়ামী লীগ বিএনপি বা ওই যে স্বাধীনতার পক্ষে বিপক্ষে, এরকম কোন রাজনীতি নাই। এখন আছে ফ্যাসিবাদের পক্ষে আর বিপক্ষে, এরকম দুইটা দল দাঁড়ায় গেছে। এখন ফ্যাসিবাদের বিপক্ষে যারা, তারা তো ভাই সংস্কার চায়, তারা তো বইলাই দিছে সংস্কার আর বিচার এই দুইটা না হইলে নির্বাচন করতে দিবে না। আবার আজকে ওই যে জাতিসংঘের ওইখান থেকে বাইর হয়ে আসার পর মির্জা ফখরুল সাহেবের চেহারা দেখা যেটুকু আমি বুঝলাম, ওনারা এটার সাথে একমত না, আজও একমত হইতে পারে নাই। তার মানে ঈদের পরে আন্দোলনে যাবে। হ্যাঁ, ঈদের পরে আন্দোলনে যাবে। কি আন্দোলন? এটা আমার ব্যক্তিগত ধারণা, নাও যাইতে পারে, সমঝোতাও হইতে পারে। কি আন্দোলনে যাবে? সেটা হলো যে নির্বাচন চাই। ডিসেম্বর বছর, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে। একদিন এদিক সেদিক যাইব, গদি থেকে ধাক্কা দিয়ে সরাইয়া দেবো, এমনি তো কথা বলা শুরু হয়ে গেছে। ওনারা বলার চেষ্টা করতেছে। বলার চেষ্টা মানে কি? গতকালকে দেখলাম একজন সরাসরি বলছে ক্ষমতা ছাইড়া দেন, যদি কাজ না করতে পারেন ক্ষমতা ছাইড়া দেন। ক্ষমতা ছাইড়া দিবে। ক্ষমতা ছাইড়া দেওয়ার জন্যই এনসিপি পার্টি গঠন করছে। ক্ষমতা ছাইড়া দিবার জন্যই উনি ফ্রান্স থেকে আইসা এই চেয়ারে বসছে। আপনারা মনে করছেন ছাত্ররা ডাকছে আর উনি চলে আসছে। উনি কারো সাথে আলাপ করে নাই, পৃথিবীর বড় বড় দেশের সাথে আলাপ কইরাই এখানে আসছে। আমেরিকার ডিপ স্টেট আমাদেরকে সহযোগিতা করতেছে। হিসাব মিলায় দেখেন। এখন কি আপনি বলতে পারবেন বিএনপির পিছনে আমেরিকা আছে? এটা কি জোর করে বলতে পারবেন? বা চীন আছে বিএনপির পিছনে? জোর করে বলতে পারবেন? কি টার্কি আছে
বলতে পারবেন না? বলতে পারবেন না। বলতে পারবেন ভারত আছে, কিন্তু আশেপাশে কেউ নাই। না আছে মালদ্বীপ, না আছে পাকিস্তান, না আছে এই যে 7 বোন, এই যে 7 বোন, 7 সিস্টার। এই 7 সিস্টারও চায় ইউনূস সরকারকে, ওনার কাছে সরাসরি যোগাযোগ করতে চায়, ভারতের মাধ্যমে না, মোদিজির মাধ্যমে না। ওইখানকার এক নেতা সরাসরি যোগাযোগ করছে আমাদের সঙ্গে যে আমাদেরকে রাস্তা দেওয়া হোক। বুঝা নিয়েন রাজনীতি কোন দিকে যাইতেছে। আপনার পাশে তো কেউ নাই এবং জাতিসংঘও নাই। আজকের যে মিটিং হয়ে গেল, এদিকে ক্লিয়ার না? চেহারা দেখে বুঝেন না? কেন বললো যে আমি কিছু বুঝি নাই? আমরা কিছুই বুঝি নাই। তার মানে ওনাদের পক্ষে যায় নাই। তার মানে জাতিসংঘের উনি বুঝাই দিছে আমরা বর্তমান সরকারের সঙ্গে আছি, সংস্কারের সঙ্গে আছি এবং বিচারের সঙ্গে আছি, এইটাই বুঝাই দিছে। আমি ভিডিওটা শেষ করার আগে একটা স্ট্যাটাস দেখছিলাম, ওইখান থেকে কিছু কথা ইউনূস স্যারের কাছে বলতে চাই। ও স্যার, আপনি কার কাছে বারবার মাথা নত করেন? কেন আপনি এইসব রাজনৈতিক দলের কাছে যায়া আপনি বলতেছেন কবে নির্বাচন চান, আমাকে কতদিন থাকতে দিবেন? কেন তাদের কাছে বলতেছেন? আপনারা কি কোনো রাজনৈতিক দল বসাইছে? আপনাকে কোনো রাজনৈতিক দল বসায় নাই। আপনার যদি জানতে ইচ্ছা করে আপনি চলে যান ওই যে মুগ্ধের বাড়িতে, পানি লাগবে পানি, তার মা বাবার কাছে চলে যান। আপনি চলে যান ওই ছেলেটির কাছে, মহৎপুরের ওই মা বোনের কাছে যারা ওই যে বিপ্লবের সময় ভাত মাইখা মাইখা খাওয়াই দিতেছিল, যে ছেলেটা ইট ভাঙ্গা হাতে ধরাই দিতেছিল যুদ্ধ করার জন্য। আপনি তার কাছে জানতে চান যে আপনাকে চাই কিনা, সংস্কার চাই কিনা, বিচার চাই কিনা? আপনি কাদের কাছে চান? আমরা জনগণ আপনাকে বসাইছি আমাদের কাছে। দেশ পরিচালনার ক্ষেত্রে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এবার অত্যন্ত কঠোর হচ্ছেন। দর্শক, এবার ডক্টর ইউনূস কাউকে ছাড় দিবেন না। রাজনৈতিক দলগুলোর উপর প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের নির্ভরশীলতা কমে আসছে। অপরাধ নিয়ন্ত্রণে এবার বিষয়টা এরকম, ডক্টর ইউনূসের যে তিনি রুলার হচ্ছেন, শাসক। এতদিন তিনি শাসক সুলভ আচরণ করেননি, রাজনৈতিক দলগুলোর উপর অতি নির্ভরশীল ছিলেন। এটা তার দুর্বলতা নয়, এটা তার প্রক্রিয়ার অংশ। এখন তিনি কঠোর হচ্ছেন, এখন তিনি শাসন করবেন। দর্শক, অপরাধ নিয়ন্ত্রণে বিভিন্নভাবে প্রফেসর ইউনূস সরকার বাধাগ্রস্ত হচ্ছে, বিভিন্নভাবে তাকে ডিস্টার্ব করা হচ্ছে। যেমন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিকে কৃত্রিমভাবে বেশি দেখানো হচ্ছে, বাস্তবে আগের চাইতে অনেক কম। যেমন ধর্ষণ, এক সময় যেটা প্রত্যেক মাসে 68টা বা 200-250 প্লাস ধর্ষণের ঘটনা ঘটতো দেশে, এখন সেটা 26-27টার মতো ঘটনা। অথচ এমনভাবে মত প্রকাশের স্বাধীনতার কারণে দেখানো হচ্ছে যে মনে হয় যেন দেশটা গেছে পথনাট্য, অমুক তমুক নানান কিছু। কোনো কোনো অপরাধীকে, চাঁদাবাজি এটা ভয়ঙ্কর রূপে আছে। কোনো কোনো অপরাধীকে, চাঁদাবাজকে, ডাকাতকে যদি সরকার গ্রেপ্তার করে, পুলিশ গ্রেপ্তার করে, থানায় এসে বিএনপি নেতারা হুমকি ধামকি দেয় এবং তারা তাকে ছাড়িয়ে নেয়ার চেষ্টা করে বা অনেক ক্ষেত্রে নিয়ে যায়। আমি নিজে এরকম কিছু কেস দেখেছি সরাসরি, যে চাঁদাবাজকে হাতে নাতে ধরে দুপুরের দিকে স্টুডেন্টরা থানায় দিয়ে এসেছে, সন্ধ্যার দিকে বিএনপি নেতারা তাকে ছাড়িয়ে এনেছে। এটা পত্রিকায় আসেনি, এরকম অনেক ঘটনা আছে। তো দর্শক, এই যে বিএনপিকে ছাড় দেয়া অথবা থানা চলে বিএনপির কথায়, আরো নানান মন্ত্রণালয়ের নানান কাজ, এগুলো নিয়ন্ত্রণ করে স্থানীয় বিএনপি নেতারা, না, সেটা আর হবে না। দর্শক, দিন যত সামনে যাবে দেখবেন যে পুলিশ অপরাধীদেরকে ধরবে এবং ওই বিএনপি নেতাদের কথার প্রভাব থানায় কমতে থাকবে। এটা জুন জুলাইতে আরো প্রকট হবে। এমনকি জামাত নেতারাও থানায়, যদিও জামাত
এই কাজ করে না নর্মালি, বা প্রয়োজন হয় না যে থানায় গিয়ে হ্যাডম দেখানো, জামাত লোক ছেড়ে দাও, এইটা ওইটা সেটা। এটা জামাত বললেও কাজ হবে না, সমন্বয়করা বললেও কাজ হবে না, বিএনপি বললেও কাজ হবে না। সরকার নিজের মতো চলবে এবং আইন তার নিজের গতিতে চলবে। প্রফেসর ইউনূস দেশ পরিচালনার ক্ষেত্রে কঠোর হতে যাচ্ছে। এটা বিএনপির জন্য একটা কঠিন পরিস্থিতি অপেক্ষা করছে, তার ইঙ্গিত। কারণ হচ্ছে যদি আইন তার নিজের গতিতে চলে, পুলিশ যদি স্বাধীনভাবে কাজ করে, কোনো লবিংয়ে যদি প্রভাবিত না হয়, তাহলে বিপদে তো পড়বে বিএনপি। কারণ এই লবিং করার প্রয়োজনটা হয় বেসিক্যালি বিএনপি। কারণ বিএনপির চাঁদাবাজ ডাকাতদেরকে পুলিশ ধরে, তাদেরকে ছাড়িয়ে আনার প্রয়োজন হয় তাদের, অন্য কারো এটা প্রয়োজন হয় না বা হবে না। তো দর্শক, এর আগে পুলিশের আইজিপি একটা কথা বলেছেন যে পুলিশের উপর কোনো রাজনৈতিক প্রভাব চলবে না, বিএনপি আওয়ামী লীগ চিনি না। এটা একটা বার্তা ছিল যে জুন থেকে বিএনপিকে পুলিশ গুনবে না। এখন যেরকম একটা ভাব বিএনপি, আচ্ছা বিএনপি কেন চাঁদাবাজি করে এটা একটু বলেন। বিএনপি তো গত 15 বছরে চাঁদাবাজি করেনি, কিন্তু এখন কেন করে? এখন করে এই কারণে যে তারা নিজেদেরকে পাওয়ারফুল মনে করে, এবং আসলে তাদের পাওয়ার আছে। চাঁদাবাজের সম্পর্কটা পাওয়ারের সাথে, ক্ষমতার সাথে। তা এখন এই বিএনপির পাওয়ারটা যদি খেয়ে দেয়া যায়, তাহলে তো চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। তো এইটাই, পাওয়ারটা খেয়ে দেওয়ার একটা বন্দোবস্ত হচ্ছে। চাঁদাবাজি কিভাবে বন্ধ করতে হয় এটা প্রফেসর ইউনূস ভালোভাবেই জানেন। যে বিএনপি ক্ষমতা এসেছে, আমরা এখন আসো চাঁদাবাজি করি, এই জায়গাটাই আপনার শেষ হয়ে যাবে। দেশ চালাবে সরকার। দর্শক, পুলিশের উচ্চপদস্থ 127 কর্মকর্তার সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। এই যে বৈঠকের উদ্যোগ, এটা হচ্ছে কঠোর হওয়ার ইঙ্গিত, যে পুলিশ কর্মকর্তাদের ভালোভাবে বুঝাবেন কোনো স্থানে বিএনপির পান্ডা টান্ডার কথায় চলবে না, একদম সোজা হয়ে দায়িত্ব পালন করতে হবে। পুলিশ কারো ফাংশনাল হতে হবে। যাকে চাঁদাবাজির অভিযোগে বা যে কোনো অন্যায়ের অভিযোগে গ্রেপ্তার করা হবে। কেউ থানা ঘেরাও দিতে আসলে বা লবিং করতে আসলে ধরে ওকেও বাঁধবা, অ্যাজ ইফ এরকম একটা বিষয় এখানে ঘটবে। পুলিশের বিভিন্ন পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়ে বেশি বৈঠক করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এতে পুলিশের 127 ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত থাকার কথা রয়েছে। দেখেন, পুলিশে তো চেইন অফ কমান্ড আছে, তো ওইরকম 127 জন যদি প্রফেসর ইউনূসের সাথে একমত হন যে এইভাবে আমরা দেশটা পরিচালনা করব কঠোরভাবে, তাহলে ওসিরা শুনতে বাধ্য হবে তাদের কথা। বৈঠকে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হবে, একই সঙ্গে বিভিন্ন দিক নির্দেশনা দিবেন প্রধান উপদেষ্টা। ওই দিক নির্দেশনা এটাই যে রাজনৈতিক বিবেচনায় কাউকে ছাড় দেওয়া হবে না, তোমরা কঠোর হও। অতএব বিএনপির জন্য আরেকটা দুঃসংবাদ। 2 মাস আগেও আমাদের জাতীয় নাগরিক পার্টি বা ছাত্রদের যে রাজনৈতিক দলটি, তাদের চিহ্নিত শত্রু বলতে শুধুমাত্র ছিল আওয়ামী লীগ। বাট এখন তাদের সাথে বিএনপির ঝামেলা, তাদের সাথে জামাত ইসলামের ঝামেলা। ইভেন রাজনৈতিক ক্ষমতাকে কেন্দ্র করলে, হিসাব করলে সবচেয়ে বড় ঝামেলাটা হচ্ছে বিএনপি। আর জাতীয় পার্টি তো আছেই, মানে তারা মোটামুটি সব দলকেই একটা হালকা কি বলে যে খোঁচা মেরে রেখেছেন। সো চারদিক থেকে আসলে ঘটনাটা ঘটাইতে পারে। যেহেতু এখানে এই প্রথমবারের মতন আওয়ামী লীগকে দোষারোপ করা হয় নাই, ছাত্রলীগ যুবলীগকে দোষারোপ করা হয় নাই, তাহলে সন্দেহটা কি অন্য জায়গায়? কারা এই দুর্বৃত্ত যারা জাতীয় নাগরিক পার্টির মতন একটা শক্তিশালী দলের নেতাদেরকে প্রকাশ্যে এভাবে মারতে পারেন, 15 জনকে হাসপাতালে পাঠিয়ে দিতে পারেন? কারা এই দুর্বৃত্ত? ঘটনার প্রেক্ষাপট হচ্ছে কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উপর এক হামলার ঘটনা ঘটেছে। গতকালকে রাত 8টার দিকে কুষ্টিয়ার সরকারি কলেজ মাঠে এই ঘটনাটি ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত 15 জন। আর এই মুহূর্তে তারা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তো এনসিপির কারা? জাতীয় নাগরিক পার্টির আপনার সুলতান মারুফ তালহা, মুজাহিদ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুষ্টিয়া সরকারি কলেজের আহ্বায়ক জহিরুল ইসলাম জহির,
সদস্য সচিব রেদওয়ান আফ্রিদি, কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের আহ্বায়ক জুবায়ের ইব্রাহিম নয়ন প্রমুখ। তারা প্রত্যেকেই এই মুহূর্তে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। কেন মারল, এটা এখন একটা প্রশ্নের বিষয়। তবে সূত্র বলছে গতকালকে রাত 8টার দিকে কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে জাতীয় নাগরিক পার্টি এবং কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটা আড্ডা বা মিলন মেলা ছিল। আর ওইখানে একসাথে তাদেরকে পাইয়া আপনার অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা। আর এই হামলায় 15 জন আহতর খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিল পুলিশ, আর তাদেরকে পুলিশ উদ্ধার করেছে। আচ্ছা, এখন জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা বলছেন যে কয়েকজনের নাম তারা মেনশন করছেন যে আয়াস, আকাশ, রাসেল সহ তাদের লোকজন এই হামলাটি করেছে। এখন এরা কোন দলের নেতাকর্মী নাকি সাধারণ ছাত্র? কারণ জাতীয় নাগরিক পার্টির সাথে প্রাইভেটের পোলাপেনের ভেজাল আছে, এদের সাথে বাংলাদেশের বিভিন্ন জায়গার যে পাবলিক যে কি বলে যে কলেজগুলো আছে, বিশ্ববিদ্যালয়গুলো আছে, তাদেরও কিন্তু একটা দূরত্ব আছে। তো আপনার এখানে সবাই এটা শাস্তি চাইছে, কিন্তু আমার কাছে একটু প্রশ্নবোধক মনে হচ্ছে এই প্রথমবারের মতন বললাম না, যে কোনো জায়গায় যখন ঘটনা ঘটতো সেখানে আওয়ামী লীগের নেতাকর্মী বা যুবলীগ এরকম একটা ঘটনা আসতো। এখন যাদের নাম মেনশন করা হয়েছে তাদের সম্পর্কে রাজনৈতিক কোনো ট্যাগ দেওয়া হয়নি। এখন হইতে পারে বন্ধুত্বের হামলা, নাকি ধরেন পদবিগত ইস্যু, কমিটিগত বিভিন্ন জায়গায় এগুলো এখন ঘটছে। জাতীয় নাগরিক পার্টিরও কমিটি নিয়ে বিক্ষোভ করছে, এক কমিটি বাতিলের দাবিতে আরেক কমিটি, মানে এরকম কিন্তু বিভিন্ন জায়গায় আমরা দেখছি। বৈষম্য বিরোধী তো আছেই। তো যেহেতু এখন চারদিকে শত্রু, ঘটনা কে ঘটাইছে আইডেন্টিফাই করা কষ্টকর। তবে এই প্রথমবারের মতন জাতীয় নাগরিক পার্টি রাজনৈতিক দল ঘোষণার পর হামলার শিকার হলো। ধন্যবাদ প্রিয় দর্শকবিন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা যে ভিডিও দেখলেন, বর্তমান বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ডিং এবং হাইলাইট যে ব্যক্তি, সেটা হচ্ছে আমাদের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। তাকে নিয়ে বাংলাদেশে নানান ধরনের ইস্যু চলছে এবং নানান ধরনের আলোচনা এবং সমালোচনা হচ্ছে। আজকে যে টপিকটা ছিল সেনাপ্রধানের হাতে কেন লাঠি থাকে, এই বিষয়টা কিন্তু আপনারা ইতিমধ্যে ক্লিয়ার বুঝতে পারছেন কেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের হাতে লাঠি থাকে। যাই হোক বন্ধুরা, এইবার এই বিষয় নিয়ে আপনাদের কী মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।